আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি আমাদের টেস্ট পেপার সলভ ক্লাসে। ক্লাসটা কাদের জন্য? ক্লাসটা হচ্ছে তোমার কলেজ লেভেল স্টুডেন্টদের জন্য। আমরা কি করব? আমরা ফিজিক্সের একটা প্রশ্ন সলভ করব। তো আমরা যে প্রশ্ন সলভ করব, চলো সেটা আগে দেখে নিই আমরা। হ্যাঁ, আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আজকে আমাদের যে প্রশ্নটা নিয়ে আলোচনা হবে সেটা কোথায় এসেছিল? BAF শাহিন কলেজ, যশোর। ওকে, প্রশ্নটার উদ্দীপক পড়ার আগে আমরা চলো ক খ এগুলো আগে সলভ করে ফেলি। ক নাম্বারে কি বলেছে? স্প্রিং ধ্রুবক কাকে বলে? ওকে, তো স্প্রিং ধ্রুবকের ব্যাপারটা আমি তোমাকে একটু মনে করিয়ে দেওয়ার মতন আলোচনাটা করে ফেলি। যে জাস্ট মনে করো এটা একটা অবলম্বন, এখানে একটা কি আছে? এখানে একটা স্প্রিং আছে। ওকে, তুমি এইদিকে কি করছো? একটা ফোর্স অ্যাপ্লাই করছো। এটা কি? এফ অ্যাপ্লাইড। আর এর ফলে এটা সংকুচিত হচ্ছে কোন দিকে? এই সাইডে। ইয়েস অর নো? তাহলে কি বললাম? তুমি ফোর্স দিচ্ছ ও সংকুচিত হচ্ছে, কিন্তু এই সময় এই আরোপিত ফোর্সের বিপরীতে কি হচ্ছে? একটা প্রত্যয়নী বলের সৃষ্টি হচ্ছে, ঠিক না? তো এখানে তোমার সম্পর্ক আমরা কি শিখেছিলাম? সম্পর্ক শিখেছিলাম এফ অ্যাপ্লাইড ইকুয়াল টু কে এক্স, বা এফ প্রত্যয়নী তখন তুমি দিতা এফ প্রত্যয়নী ইকুয়াল টু মাইনাস কে এক্স। আলটিমেটলি তোমার এই কেটা কি ছিল? কেটা ছিল হচ্ছে স্প্রিং ধ্রুবক, ঠিক আছে? তাহলে স্প্রিং ধ্রুবকের সংজ্ঞা দেওয়ার সময় আমরা আসলে কি বলতে পারি খেয়াল করো? কে ইকুয়াল টু এফ বাই এক্স। ওকে, এখান থেকে আমরা আসলে সংজ্ঞাটা দিব। ওকে, তা আমি একবার বলে ফেলছি, খেয়াল করো। সবসময় ভগ্নাংশের সংজ্ঞা দেওয়ার সময় কি বলবা? এক নিচে কত উপর। ক্লিয়ার? দেখো আমি বলছি, স্প্রিং এর এক একক সংকোচন বা প্রসারণের জন্য স্প্রিং বলের বিরুদ্ধে যে বল আরোপ করতে হয় তাকে কি বলে? ওই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক বলে। তাহলে কি? এক একক সংকোচন বা প্রসারণের জন্য স্প্রিং বলের বিরুদ্ধে যে ফোর্স আরোপ করতে হয় তাকে ওই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক বলে। মনে থাকবে? এক নিচে কত উপর, আমি ভাবে মনে রাখি আর কি। ওকে, তাহলে আশা করি বোর্ডের জিনিসটা তোমাদের মনে থাকবে আর এটা নিয়ে কখনো কনফিউশন হবে না। এবার খেয়াল করো, 2 নম্বর প্রশ্নটা সলভ করবো আমরা। ব্যাপারটা যদিও আমি কলেজের হেডলাইন দিয়েছি, আমি এটা কলেজের একটা প্রশ্ন নিয়েছি, তারপরও প্রশ্নটা কিন্তু স্কুলের লেভেলের বাচ্চারাও পারবে, শুধু গ আর ঘতে উপাংশর ব্যাপারটা ছাড়া। আচ্ছা চলো আমরা খ নাম্বারটা দেখি কি বলেছে। বলেছে স্প্রিং এর বিভব শক্তি বনাম সম্প্রসারণ লেখচিত্রের প্রকৃতি ব্যাখ্যা করো। তাহলে কি? স্প্রিং এর কি বললো? বিভব শক্তি বনাম সম্প্রসারণ। এটা আমরা কিভাবে চিন্তা ভাবনা করতে পারি চলো দেখি। এই আলোচনা গেল কার জন্য? এই আলোচনা গেল কিন্তু কয়ের জন্য। ওকে, আর ক্ষয়ের জন্য তুমি যখন যাবা তখন বিভব শক্তি কি ছিল? ইপি ইকুয়াল টু কি? হাফ কে এক্স স্কোয়ার। এটা ছিল তোমার বিভব শক্তি, আর এটা ছিল তোমার কি? সম্প্রসারণ। এখন তোমাকে আসলে করতে বলছে কি? একটা গ্রাফ আঁকতে বলছে। তো আমি দেখো গ্রাফটা আঁকার চেষ্টা করছি। এখানে তোমার আগে বলেছে বিভব শক্তি বনাম সম্প্রসারণ, তার মানে বিভব শক্তিটাকে আমি রাখবো হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এখানে আমি ইপি দিলাম, ঠিক আছে? এটা কিন্তু আসলে ঠিক হয়নি, এখানে তোমাকে কি দিতে হবে? একক দেওয়া বেটার। এরপর এখানে সম্প্রসারণ দিব কি? এক্স, এর একক কি? মিটার। এখন খেয়াল করো এদের মধ্যে সম্পর্কটা কিরকম? একটার একঘাত আর একটার দ্বিঘাত। তাহলে কি বললাম? একটার একঘাত আর একটার দ্বিঘাত। তাহলে এটা হবে পরাবৃত্তাকার। আর পরাবৃত্তাকার শেপটাতে কোন দিকে বাঁকে সেটা একটু মনে করিয়ে দিই। যার একঘাত সেদিকে বাঁকবে। তাহলে ইপির একঘাত না এক্স এর একঘাত? ইপির একঘাত। তাহলে অবশ্যই এই গ্রাফটা কার দিকে বাঁকবে? ইপির দিকে বাঁকবে। ওকে, মানে পরাবৃত্তাকার হবে। বইগুলোতে সাধারণত এরকম থাকে, বাট রিয়েল পরাবৃত্ত যেটা, আমি তোমাকে একটু আলাদা কালি করার চেষ্টা করছি। রিয়েল পরাবৃত্ত কিন্তু এইভাবে আজীবন চলতে থাকবে। ক্লিয়ার? এটা কিন্তু রিয়েল, বাট তোমার বিভিন্ন গাইড বইগুলোতে এইভাবে একদম এমন ভাবে করে মনে হয় যে কিছুক্ষণ পর সমান্তরাল হয়ে যাবে, বাট পরাবৃত্ত কিন্তু মাঝ বরাবর অসীম পর্যন্ত চলতে থাকবে। ক্লিয়ার? তাহলে আশা করি তোমাদের এই ক আর খ নিয়ে কোনো প্যারা থাকবে না। তো এটার কি কি বৈশিষ্ট্য বলবা? যে একটার একঘাত আর একটার দ্বিঘাত, সো এটা পরাবৃত্তাকার, অসীম পর্যন্ত চলতে থাকবে। এক্স যত বাড়বে ইপি তার স্কোয়ার হারে বাড়তে থাকবে। ঠিক আছে? তাহলে আশা করি এইটুকু লিখলে স্যার তোমাকে যথেষ্ট পরিমাণ মার্কস দিবেন। ওকে, তো চলো এবার আমরা গতে যাব, তার আগে আমরা একটু বোর্ডটা ক্লিন করে ফেলি আর কি। আমরা খুব সহজ সহজ জিনিসগুলো দেখলাম, আহামরি কঠিন না, ক খ দুটাই সহজ ছিল। এবার চলো দেখি গ ঘ কি অবস্থা।
আচ্ছা চলো তোমাদের সামনে আমি প্রশ্নটা আরেকবার দেখাই। বিসমিল্লাহ। এই যে দেখো গ ঘর কি অবস্থা, এখানে তোমার দেখতে পাচ্ছ আশা করি, জাস্ট একটা মিনিট। হ্যাঁ, এই যে গ নাম্বারে বলেছে সি বিন্দুতে গোলক দুটির মোট শক্তি নির্ণয় করো। তাহলে আমার মনে হয় চিত্রটা যদি তোমাদেরকে এঁকে দিই তাহলে বেটার হয়। তোমরা করবা কি, তোমরা অবশ্যই এটা একটা স্ক্রিনশট তুলে রাখবা। আমি যদিও এটা কিছুক্ষণ পরে ইউটিউবে আপলোড দিয়ে দিব। আচ্ছা, আমি এর একটা চিত্র বোর্ডে এঁকে দিচ্ছি, যা দেখে আমাদের ক্যালকুলেশন বা চিন্তা ভাবনা সহজ হবে আর কি। ওকে, আমি দেখো এই যে একটা চিত্র এঁকে দিচ্ছি, এখানে একটা, এখানে একটা। ওকে, এইভাবে আঁকা আছে মোটামুটি। এখানে কি দেওয়া আছে 30 ডিগ্রি, এই পাশে কত দেওয়া আছে 45 ডিগ্রি। ওকে, আর এখানে দেওয়া আছে কি ডট 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 দিয়ে, এখানে দেওয়া আছে সি, এখানে দেওয়া আছে ডি। ওকে, এখানে দেওয়া আছে 20 মিটার। আমি পুরো প্রশ্নটাই চিত্র আঁকার মানে বোর্ডে আঁকার ট্রাই করলাম আর কি। এরপর তোমার যে গোলক গুলা বলেছে, এখানে একটা গোলক, এখানে একটা গোলক, 2 কেজি প্রত্যেকটা। এই পারেরটাও 2 কেজি, এই পারেরটাও 2 কেজি। ওকে, তাহলে এখন তোমার কাছে চেয়েছে কি, আমি প্রশ্নটা আরেকবার বলি, সি বিন্দু গোলক দুটির মোট শক্তি নির্ণয় করো। আমরা গড় যখন করব তখন ব্যাপারটা এরকম করব যে সি বিন্দুতে ই টোটাল ইকুয়াল টু সি বিন্দুতে কি হবে। আমি প্রশ্নের ভাষাটা যদি তোমাকে আরেকবার পড়তে দিই, আমি প্রশ্নটার ভাষা আরেকবার পড়তে দিই, গতিশীল আছে নাকি স্থির আছে। দেখো কি বলেছে, পাশের চিত্রে দুটি হেলানো তল এসি ও বিসি এর শীর্ষবিন্দু সি এর উভয় পাশে 2 কেজি ভরের দুটি লোহার গোলকের অবস্থান দেখানো হলো। এর মানে এরা গতিশীল না স্থিতিশীল এসব নিয়ে কোনো পকপকানি এখানে কিন্তু নাই। ক্লিয়ার? তাহলে আমরা ধরে নিব ওরা ওই জায়গাতে কি আছে, স্থির আছে। তাহলে সেই ক্ষেত্রে ওরা যদি উপরে থাকে, শুধুমাত্র ওদের কি থাকবে, ওদের কিন্তু শুধুমাত্র বিভব শক্তি থাকবে। ওদের বিভব শক্তিটা কি হবে, দুইজনের জন্য যে বিভব শক্তি সেটা এম জি এইচ। এখন কথা হচ্ছে যে আমরা এম এর মান কত বসাবো, এম এর মান বসাবো এই 2 কেজি, এই 2 কেজি, তাহলে মোট কত 4 কেজি। জি এর মান কত 9.8। আর এইচ এর মান কত, এইচ এর মান কিন্তু সিডি। এই সিডির মানটা বলতে পারলে কিন্তু তোমার গল্প প্রায় শেষ। ওকে, তো সিডির মান আমরা কিভাবে বের করবো খেয়াল করো। আমি এইচএসসি বাচ্চাদের জন্য বলবো যে ক্যালকুলেশন ফাস্ট করবা। আমি এই ত্রিভুজটার কথা বলছি, খেয়াল করো এই ত্রিভুজটার কথা বলছি। তোমাদের চিত্র অনুসারে যে নামগুলা দিয়ে দিই, এই পারে ছিল এ, এই পারে ছিল বি। খেয়াল করো আমি কি বলছি, এ সি ডি। এ সি ডি ত্রিভুজে আমি যদি অতিভুজকে 2টা উপাংশে ভাগ করি, কি বললাম, অতিভুজকে 2টা উপাংশে ভাগ করি, তাহলে আমরা যার সাথে কোণ জানি সেদিকে হয় কস ইফেক্ট, আর কি বলবো যার সাথে আমরা কোণ জানি না সেদিকে হয় কি, মানে লম্ব বরাবর সাইন ইফেক্ট। আমরা যদি বলি 20 cos 30, আমরা আসলে এডির মান পাবো। আমরা যদি বলি 20 sin 30, তাহলে আমরা সিডির মান পাবো। তাহলে এটা আলটিমেটলি কত হয়ে যাবে, 20 sin 30। যারা 9-এর বাচ্চা আছো তারা জাস্ট ধাপে ধাপে করে দেখবা যে এটা আসে কিনা। আর এইচএসসির বাচ্চাদের তো উপাংশ সূত্রের মধ্যে এই জিনিসটা প্র্যাকটিস তোমাদেরকে করাইছে। তো এই গুণটা করলে তোমার গ নাম্বারের অ্যান্সার হয়ে যাচ্ছে। এটার অ্যান্সার হওয়ার কথা 392। দেখো 392, আর যেহেতু এটা শক্তি তাহলে এর একক কি হবে, জুল। ওকে, তাহলে দেখো গ নাম্বারটা একদমই কঠিন না, জাস্ট তুমি উপাংশ সূত্র দিয়ে কি করলা, ওই হাইটটা বের করলা, আর কিচ্ছু না। ওকে, তাহলে আল্লাহর মতো সহজ আর একটা জিনিস গেল। এবার আমরা চলো একটু দেখি যে ঘ নাম্বারে আসলে কি চাওয়া হয়েছিল। দেখো ঘ নাম্বারে তোমাকে বলেছে উদ্দীপকের গোলক দুটিকে একই সাথে মুক্ত করলে একই সময়ে এবি অনুভূমিক তলে পৌঁছাবে কি না। এটা এইচএসসির বাচ্চারা খুব দ্রুত করতে পারবে, কারণ ওই যে উপাংশ সূত্র জানে তাই। ঠিক আছে, আমি এটা দেখো কত সময়ের মধ্যে বা কতটুকু চিন্তার মধ্যে সলভ করছি। বলেছে যে একই সময়ে এই যে এবি তলে পৌঁছাবে কিনা। ঠিক আছে, এটা বোঝার জন্য আমি যেটা করব, একটু মন দিয়ে দেখো। আমার এই গয়ের সলভটা মুছে ফেলি, এটা আমার কোনো দরকার নেই এখন। ওকে, ঘ নাম্বারের সময় আমি তোমাকে একটু কথাটা মনে করিয়ে দিই। জাস্ট একটা আনত তল তোমাকে আমি এঁকে দিচ্ছি, এই যে আনত তল। এই আনত তলে এখন আমি কয়েকটা কথা বলবো। দেখো সেটা হচ্ছে তোমার, এটা হচ্ছে কি থেটা। এটা যদি একটা বস্তু হয় তাহলে এর যদি আমি 2টা উপাংশে ভাগ করার ট্রাই করি, তাহলে আমাকে বলো তো নিচ দিকে কি থাকে, নিচ দিকে থাকে হচ্ছে এমজি। আমি এমজি কে 2টা অংশে ভাগ করব, তার জন্য এদিকে একটা অংশ পাই আর এদিকে একটা অংশ পাই।
তুমি মনে হয় জানো যে আচ্ছা এম না, শুধু আমরা জিটাকে নিয়ে চিন্তা করি, নিচ দিকে কাজ করে জি, এই কোণ আর এই কোণ সমান হয়, ওকে, এই কোণ কি হয়, সমান হয়, নাইনটিনের বাচ্চারা মনে হয় বুঝে। যেদিকে কোণ হয় সেদিকের ইফেক্ট কি হয়, জি কস থেটা, যার সাথে কোণ জানি সেদিকে হয় জি কস থেটা, এটা এইচএসসি এর উপাংশ নিয়ম। আর জি কস থেটার সাথে লম্ব বরাবর কি হয়, জি সাইন থেটা। এই চিত্রটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে এইচএসসি এর বাচ্চারা, কি হেলানো তল বরাবর পড়ার সময়, গড়িয়ে পড়ার সময় কখনো জি ত্বরণে আমরা পড়ি না, আমরা পড়ি কি জি সাইন থেটা ত্বরণে। মনে থাকবে, হেলানো তল বরাবর গড়িয়ে পড়ার সময় জি ত্বরণে আমরা পড়ি না, আমরা পড়ি কি জি সাইন থেটা ত্বরণে। মনে থাকবে? তাহলে চলো আমরা এখন আমাদের সেই কাঙ্ক্ষিত সলভে চলে যাই আর কি। যে দেখো বাচ্চারা, আমি যদি এখন তোমার মনে করো যে এসি পথ নিয়ে একটু অ্যানালাইসিস করি, তাহলে আমি কি কি দেখতে পাচ্ছি এসি পথের জন্য? আমি দেখতে পাচ্ছি যে তোমার ইউ আদিবেগ, এই যে এখানে ইনিশিয়াল আদিবেগ কত, 0, ঠিক আছে। তারপর এস ইকুয়াল টু কত, 20, এ ইকুয়াল টু কত, জি সাইন থেটা, থেটার মান কত, 30, ঠিক আছে। আর কি আমার লাগবে কি, আমার তো লাগবে টাইম, টি ইকুয়াল টু হোয়াট। তাহলে এখান থেকে আমরা কি করছি দেখো, এখান থেকে আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যেহেতু ইউ 0, তাহলে এটা ভ্যানিশিং ক্রিম। তাহলে এখান থেকে অবজার্ভ করে তুমি টি এর মান পাচ্ছ কিনা বলো। টি ইকুয়াল টু রুট ওভার 2 ইন্টু এস বাই এ। আলটিমেটলি এটা যা আসে, আমি নিজে তোমাদেরকে একবার করে দেখে বলছি আর কি, জাস্ট করে ক্যালকুলেটার। হ্যাঁ, এটাতে আমার যেটা আসছে, রুট দিব, তারপর একটা ভগ্নাংশ দিব, 2 গুণন এস এর মান হচ্ছে 20 ডিভাইডেড বাই কি ত্বরণের মান হচ্ছে 9.8 গুণন তোমার 30, ও সরি কি 30, সাইন 30। আচ্ছা, এটা হয়তো বা আসে তোমার 2.86, কি বললাম, 2.86 সেকেন্ড। কি এই যে এই তল বরাবর গড়িয়ে এই পয়েন্টে পড়তে সময় লাগে এটা। তোমাকে এখন যেটা ক্যালকুলেশন করা লাগবে সেটা হচ্ছে বিসি পথের জন্য। এবার তোমার ক্যালকুলেশন হবে বিসি পথের জন্য, ঠিক আছে। বাট বিসি পথের জন্য তোমাকে আগে এই বিসি পথটা বের করা লাগবে। বিসি পথ বের করার জন্য আমরা কি করব খেয়াল করে একটু তোমাদেরকে বলি, যে আমরা আগে সিডিটা নিব। সিডিটা কিভাবে নিচ্ছে দেখো, এইচএস এর বাচ্চারা ঠাস ঠাস করে চিন্তা করা লাগবে। এই 20 কে একটা কস উপাংশ পাবা, একটা সাইন উপাংশ পাবা, সাইন উপাংশটাই কিন্তু সিডি। তাহলে এই সিডি আসলে 20 সাইন 30, ঠিক আছে। তুমি কিন্তু সিডি পেয়ে গেছো। আবার খেয়াল করো, আমি যদি সিবি থেকে সিডি চাই, সিবি তার একটা অতিভুজ, এখান থেকে যদি আমি কস নিই তাহলে নিচেরটা পাবো, আর সাইন নিলে কোনটা পাবো, উপরেরটা পাবো। তার মানে একে আবার লেখা যায়, কি লেখা যায় তোমার, লেখা যায় হচ্ছে সিবি সাইন 45, ঠিক আছে। তাহলে কি করলাম, আমরা সিডির মান একবার এটা থেকে নিলাম, একবার এটা থেকে নিলাম, ক্লিয়ার। এখন আমার দরকার কি, আমার দরকার হচ্ছে সিডি, সরি সিবি আর কি, আমার দরকার হচ্ছে সিবি, হেরানো তলটা। তাহলে সেটার জন্য আমি কি করছি দেখো, 20 ইন্টু সাইন 30 ডিভাইডেড বাই কত, সাইন 45। এই মানটা কত হচ্ছে সেটা আমাদের একটু বের করা লাগবে কষ্ট করে। তাহলে আমরা ওই হেলানো যে পথটা সেটা পেয়ে যাবো। এটা হচ্ছে তোমার, আমি নিজে ক্যালকুলেশন করে তোমাদেরকে বলছি, জাস্ট 1 মিনিট। তোমরা যে এত ব্যস্ত মানুষ আমি জানি, মেশিন নিয়ে বসবা কিনা সঙ্গে আল্লাহ পাক জানে। নিচে যাই, উপরে সাইন 30, নিচে হচ্ছে সাইন 45, ওকে। এটার মান আসে 14.14, ওকে। তাহলে 14.14, তারপরে আর দুইটা ডিজিট রাখবো আমি, যেন হেরফের না হয়, 21, এই তো এটা, তারপর মিটার দিলাম, ঠিক আছে। তাহলে আমরা এখন সিবি পথটা কিন্তু পেয়ে গেছি। তার মানে এই সিবি পথ যেটা, সেটা কিন্তু আমার কি, সেটা কিন্তু আমার এস। আদিবেগ কত, ইনিশিয়ালি আদিবেগ কত, 0। আর ত্বরণ কত, ত্বরণ এ ইকুয়াল টু জি সাইন, খেয়াল করো এই অ্যাঙ্গেলটা কত, এখানে নিয়েছিলাম 30, এর জন্য কি নিব, 45। এই হচ্ছে আমার ডাটার অবস্থা। আমার এই কাহিনীতে টি লাগবে, টি ইকুয়াল টু হোয়াট, জাস্ট লাস্ট এক্সপ্রেশনটা দিলেই হয়, যে টি ইকুয়াল টু সরাসরি রুট ওভার 2 ইন্টু এস বাই এ। দেখি ক্যালকুলেশনটা করে এই কেসটাতে কত আসলো, ওই কেসটাতে কত আসলো। আমি নিজে একটু ক্যালকুলেশন করে তোমাদেরকে বলছি। আগের রুট, তারপর ভগ্নাংশ,
2 গুণন এস এর মান আমরা পেয়েছি 14.1421 ডিভাইড বাই ত্বরণের মান আমরা পেয়েছি, সরি নিচে নামতে হবে, তারপর 9.8 ইন্টু তোমার এখানে থাকবে হচ্ছে সাইন 45, এখানে আসে হচ্ছে তোমার 0.02, সরি আমি একটু মুখে ভুল বলেছি, 2.02 সেকেন্ড। ওকে, তাহলে কি দেখলাম যে প্রথমে এসি পথে নামতে সময় লাগলো 2.86 সেকেন্ড, আর বিসি পথে নামতে সময় লাগলো 2.02 সেকেন্ড। ঠিক আছে, আসলে এটা কিন্তু আসলে বেশি পথ তুমি অতিক্রম করেছো, এখানে কিন্তু তুমি কম পথে চলে গেছো, তাই না? আচ্ছা, কারণ এখানে তুমি 20 মিটার পথে গেছিলা, বাট সিবি তে তুমি কত পথে গেছো? 14.14। যাই হোক, তাহলে আমরা দুইটা ম্যাথমেটিক্যাল ওয়েতে, মানে ম্যাথমেটিক্যাল ওয়েতে 2 বার বের করলাম সময়, তারপর দেখলাম সময়টা কি অসমান। আমার প্রশ্নে মোস্ট প্রবাবলি এরকম কিছুই চেয়েছিল যে সমান সময় লাগে কিনা। আমি প্রশ্নটা আরেকবার দেখিয়ে তোমাদের সাথে সিদ্ধান্ত নিয়ে রাখবো। ফিরে আসি আমরা দেখতে পাচ্ছি আশা করি বোর্ডে, মানে স্ক্রিনের প্রশ্ন, এবি অনুভূমিক তলে পৌঁছাবে, আচ্ছা একই সময় এবি অনুভূমিক তলে পৌঁছাবে কিনা। আমি যদি প্রশ্নটা সরাই ফেলি সামনে থেকে, তাহলে বোর্ডে আমরা সলভ দেখতে পাচ্ছি যে এখানে আলাদা সময় লাগছে, অর্থাৎ একই সময় পৌঁছাতে পারছে না। আমি একটু রিক্যাপ করি, আমার টেস্ট পেপার সলভ কাজ আমি কিন্তু করে দিয়েছি। এখন রিক্যাপ করছি তোমাদের জন্য যে তোমরা যে জিনিসগুলো ভুলবা না কোন জিনিস, এই যে এই চিত্রটা তোমরা ভুলবা না, এটা ভুললে কিন্তু লস। কি, নিচ দিকে জি ত্বরণ কাজ করে, হেলানো তলের এই লম্ব বরাবর কাজ করে জি কস থিটা, আর পড়ার জন্য দায়ী থাকে কি জি সাইন থিটা, মনে থাকবে। দেখো আমি কিন্তু ত্বরণের সমান সরাসরি জি সাইন অ্যাঙ্গেল বসাতে পারছি। অবশ্যই এটি স্কুলের বাচ্চারা কিন্তু কখনো সরাসরি করতে পারবে না, ওকে, কিন্তু কলেজের বাচ্চারা এটি সরাসরি করতে পারবে। ওকে, তো আশা করি এই নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের প্রশ্নটা তোমরা কখনো আটকাবা না। ওকে, তো আজকে ক্লাস এটুকুই ছিল। এখন তোমাদেরকে একটু বলবো যে আমরা অনলাইনে যে ক্লাসগুলো ছাড়ি সেগুলো হচ্ছে আমাদের মেইন ক্লাসের খুব অল্প অংশ। ক্লাসরুম তোমাদের জন্য ওয়েট করছে। ঠিক আছে, তোমরা যারা আগ্রহী আছো অবশ্যই আমাদের প্রোগ্রামগুলোতে ভর্তি হও। আজকে এই পর্যন্তই থাকলো, ভালো থাকো বাচ্চারা, খোদা হাফেজ।